হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা দয়া করে একটু সবাই বলবেন। যারা কে কোথা থেকে ক্লাস করতেছেন সেটাও জানাবেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের গাণিতিক অর্থনীতির সেট তত্ত্ব নিয়ে। সেট তত্ত্ব এটা আজকে প্রথম ক্লাস। তো আজকে এই ক্লাসে আমরা সেট তত্ত্ব নিয়ে আলোচনা করব। তো সবাই সাথেই থাকবেন। সেট তত্ত্বের আজকে যত ধরনের আলোচনা আছে সেই আলোচনাগুলো আমরা শেষ করব। ম্যাথ আজকে আমরা হয়তো পুরোপুরি ম্যাথ করতে পারবো না, কিন্তু আজকে সেট নিয়ে যেই ধারণা আছে সেই ধারণাগুলো আমরা ক্লিয়ার করে ফেলতে পারবো। যারা অন্যান্য গ্রুপের আছেন, আপনার সায়েন্স থেকে আসা যারা, তাদের জন্য তো এমনি ইজি হয়ে যাবে, কিন্তু যারা আর্টস থেকে এবং কমার্স থেকে আসছেন তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সেট বোঝার জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসটা না করলে আপনারা সেট সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন না, এবং এই বেসিকটা যদি না থাকে তাহলে আপনারা কি বলা যায় যে পরবর্তী যে ম্যাথ আছে এই ম্যাথের প্যাটার্ন গুলা আসলে বুঝবেন না। ঠিক আছে, তো সবাই আজকে ক্লাসটা মনোযোগ সহকারে করবেন, এবং কে কোথা থেকে ক্লাস করতেছেন সেটা একটু কমেন্টে জানাবেন। আর দয়া করে পেজটাকে একটু লাইভটা শেয়ার করে দিবেন। আর আপনারা একটু কষ্ট করে লাইক করে দিবেন, লাইক এবং ফলো দিয়ে দিবেন, কারণ আপনাদের জন্য আমি আসলে অনেক চেষ্টা করি। তো এরপরে আসেন যে গত আমরা জানি গত 2024 সালের মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে, গত 5 আগস্ট। ঠিক আছে, সেই সাক্ষী হিসেবে আমরা বাংলাদেশের পুনর্জন্ম পেয়েছি। তো আজকে এই স্বাধীন হওয়ার পরে বা স্বৈরশাসকের পতন হওয়ার পরে কার কি অনুভূতি সেটাও কমেন্টে জানাবেন। এবং আমাদের দেশের যারা সূর্য সন্তান ছিলেন, যারা আমাদের দেশের এই স্বৈরশাসকের পতনের জন্য যাদের জীবন দিয়েছেন, যারা তাদের জন্য আসলে আমাদের অন্তরস্থল থেকে গভীর শ্রদ্ধা, এবং তাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করেন এবং শহীদি মর্যাদা দান করেন। এছাড়াও বর্তমানে আমাদের যেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকার সম্পর্কিত আপনাদের ধারণা কি সেটাও শেয়ার করতে পারেন, কারণ আপনারাই অর্থনীতিবিদ এবং আপনারাই এই অর্থনীতি নিয়ে চিন্তা করবেন। যেমন দেখেন, এবার বাংলাদেশের যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাক্সিমাম অন্তর্বর্তীকালীন সরকারের মোট 4 জন ব্যক্তি কিন্তু আপনার অর্থনীতি বিষয়ের। তো সুতরাং অর্থনীতির গুরুত্ব তো বুঝতেই পারতেছেন। এবং আপনারাও কি করবেন, আপনারাও বিভিন্ন ইতে অংশগ্রহণ করবেন, বিভিন্ন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে বসবেন। তো এটা নিয়ে আপনাদের ব্রড মাইন্ডেড, অর্থাৎ চিন্তা শক্তি বা অনেক বড় চিন্তা শক্তির অধিকারী হতে হবে। ঠিক আছে, তো যখন আপনারা ভালো চিন্তা শক্তি নিয়ে আগাবেন এবং চিন্তা শক্তির অনেক প্রখরতা বৃদ্ধি পাবে, তখন আপনারা এগুলা অনেক বেশি এনজয় করবেন। তো অর্থনীতি এই জন্য পড়া এবং বিষয়গুলো জানা অনেক জরুরি, কারণ অর্থনীতি বিষয় জানলেই আপনি কি করতে পারবেন, বিভিন্ন কিছুর সাথে আপনাকে রিলেট করতে পারবেন। কারণ অর্থনীতি একটা বাস্তবমুখী শিক্ষা। এখান থেকে আসলে ওই যে বানায়া গুজব করে আসলে কোনোভাবেই সম্ভব না। তো চলুন আজকের আমরা যেই ক্লাস, সেই ক্লাসটা শুরু করতে চাই। এখন শুরু করি। আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় আমাদের সেট তত্ত্ব। তো সেট তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। ওকে, লাইভটা একটু শেয়ার করে দেবেন। আমিও বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দিচ্ছি, একটু কাইন্ডলি আপনারাও শেয়ার করে দিবেন
যারা ক্লাসটা করতেছেন তারা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। যারা লাইভটা দেখতেছেন তারা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন। ক্লাসটা শুরু হওয়ার আগে আমরা একেবারে টোটালি শেয়ার টেয়ার করে দিয়ে মনোযোগ সহকারে ক্লাস করব, যাতে আমাদের ক্লাসে কোনো ডিস্টার্ব না হয়। আর আপনারা জানেন যে আমার এই পেজে হচ্ছে আমাদের একটা কোর্স চালু আছে। সেই কোর্সটা হচ্ছে অর্থনীতির প্রথম বর্ষের যে মাইক্রো ক্লাস, ম্যাক্রো, এই দুইটা সাবজেক্টের হচ্ছে কোর্স অ্যাভেলেবল আছে। আর ম্যাথ তো হচ্ছে আমি ফ্রি করে দিচ্ছি, ঠিক আছে। স্ট্যাটিস্টিক্সটা আমরা এখনো শুরু করিনি, তবে কিছুদিনের মধ্যেই হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্স শুরু করব। তো তখন হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক কোর্সটাও আপনারা হচ্ছে এনরোল করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আমাদের সাথেই থাকবেন, এবং আপনাদের জন্য ম্যাথ ক্লাসটা আমি একদম টোটালি ফ্রি, ঠিক আছে, ফ্রি করে দিচ্ছি। ম্যাথ কোর্সটা আপনাদের এই প্রথম বর্ষ 2023-24 যারা আছেন এদের জন্য টোটালি হচ্ছে ফ্রি, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ক্লাসে চলে যাই, একবার ক্লাস শুরু করি। কারো কোনো কোশ্চেন থাকলে যদি কোথাও না বুঝেন তাহলে হচ্ছে কমেন্টে জানাবেন, হ্যাঁ। কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি হচ্ছে একটু কমেন্টে জানাবেন যে কার কোন দিক দিয়ে সমস্যা হচ্ছে, বা কার কোন দিক দিয়ে আপনারা বুঝতে পারতেছেন না, কোন জায়গাটা আপনাদের জন্য ভালো করে ক্লিয়ার, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাসের মূল উপপাদ্য বিষয় হচ্ছে সেট। তো প্রথমে আসি আমরা কনসেপ্ট অফ সেট, যে সেট বিষয়টা কি, আসলে সেট বিষয়টা দ্বারা কি বোঝায়, হ্যাঁ। কারণ সেট যদি আপনি প্রথমে সেটটাই না বোঝেন তাহলে আপনি পুরো ক্লাসটা আসলে ওইভাবে বুঝতে পারবেন না। তো প্রথমে আসেন আমরা কনসেপ্ট অফ সেট বুঝি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কনসেপ্ট অফ সেট, তো প্রথমে হচ্ছে কনসেপ্ট অফ সেট। সেট বলতে কি বোঝায়? আসলে সেট হলো এটা আমাদের একেবারে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধারণা, কারণ হচ্ছে এটা দ্বারা আমরা মোটামুটি হ্যাঁ, এটা দ্বারা হচ্ছে আমরা একটা মোটামুটি যেই ধরেন যে আপনার বাসার যে জামা কাপড়ের সেট বলি আমরা, জামার সেট, ঠিক আছে। তারপরে ধরেন যে ডিনার সেট এগুলো কেন বলি? কারণ হচ্ছে এই সেট বলার কারণ হচ্ছে এখানে অনেকগুলো এলিমেন্ট আছে। ধরেন যে আপনার একটা থ্রি পিস, মেয়েদের যে থ্রি পিস আছে সেই থ্রি পিসের কথা যদি বলি, তাহলে থ্রি পিস হিসেবে আপনি যেটাকে ই করেন, যেমন হচ্ছে থ্রি পিসে কয়টা থ্রি পিস থাকে, কয়টা পিস থাকে, তিনটা পিস থাকে। ধরেন যে থ্রি পিসে কয়টা পিস থাকবে, তিনটা পিস থাকে। তিনটা পিস কি?
ওকে, সরি, টেকনিক্যাল কারণে একটু ডিস্টার্ব হয়ে গেল। ঠিক আছে, তা আমরা আবার একটু প্রথম থেকেই বলতেছি। ঠিক আছে, তাহলে সেট থিওরির মূল বিষয়টা হচ্ছে যে এখানে অনেকগুলো উপাদান থাকবে। মূল বিষয়টা কি, এখানে উপাদান থাকবে। হ্যাঁ, তো ধরেন যে আপনার বাসায় যে 3 পিস আছে, 3টা পিস থাকে, তা 3টা পিস থাকলে এই 3টা পিসের মধ্যে কি কি থাকতে পারে? ধরেন আপনার একটা জামা, ঠিক আছে, 3টা পিসের মধ্যে কি কি থাকতে পারে? ধরেন যে জামা থাকতে পারে, তারপরে হচ্ছে পাজামা থাকতে পারে, তারপরে ওড়না থাকতে পারে। ঠিক আছে, এই 3টা হচ্ছে এই একটা সেটের, যেমন একটা 3 পিস সেট বা জামার সেটের, এই 3টা হচ্ছে উপাদান। এই 3টা হলো উপাদান, যে জামা, পাজামা, তারপর হচ্ছে ওড়না, এই 3টা মিলে হচ্ছে একটা সেট। আর এই সেটের এই প্রত্যেকটা অংশ হলো এক একটা উপাদান। ঠিক আছে, এই প্রত্যেকটা অংশ হলো কি, এক একটা উপাদান। যদি এটা উপাদান হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা সেটের মধ্যে কি কি থাকতে পারে। সেট হচ্ছে অনেকগুলা উপাদানের সমষ্টি। সেট হলো কি, অনেকগুলো অনেকগুলো উপাদানের সমষ্টি। ওকে, তাহলে এটার থেকে আমরা বুঝতে পারলাম যে সেট হচ্ছে অনেকগুলো উপাদানের সমষ্টি। তাহলে সেটের মধ্যে কি থাকতে পারে? সেটের মধ্যে থাকবে হচ্ছে উপাদান। সেটের মধ্যে কি থাকবে? উপাদান। আর সেট প্রকাশ করার জন্য আমরা জানি যে যে কোনো সেট, ধরেন যে এ একটা সেট, এই সেটকে প্রকাশ করার জন্য কি ব্যবহার করা হবে? সেকেন্ড ব্র্যাকেট। সেট প্রকাশ করার জন্য কি ব্যবহার করা হয়? সেকেন্ড ব্র্যাকেট। আর সেটের ভিতরে যা থাকবে, ধরেন যে এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, এই ভিতরের যে মানে যে কোনো সংখ্যা থাকুক আর যে কোনো লেটার থাকুক, এগুলাকে বলা হবে সেটের উপাদান। তাহলে এ হচ্ছে একটা সেট, আর এই যে ভিতরের যেই অংশগুলো আছে এগুলাকে বলা হয় সেটের উপাদান। এগুলাকে বলা হবে কি? সেটের উপাদান। বুঝতে পেরেছেন আশা করি। সেট সম্পর্কিত যে ধারণাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সেট থেকে আমরা কিরকম প্রশ্ন আসতে পারে বা কিরকম প্রশ্ন হতে পারে। তো এটার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেট সম্পর্কে আমাদের ধারণাটা লাভ করা। কারণ সেট বুঝতে হলে অবশ্যই আপনাকে সেট সম্পর্কিত ধারণা জানতে হবে। তো এখন এই সেট থেকে যদি আমরা প্রশ্ন করি যে এখান থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে, এখন হতে পারে যে এখানে যে আপনার কি কি ধরনের প্রশ্ন হতে পারে, এই প্রশ্নের অ্যান্সারে ধরেন যে আপনার হতে পারে কি, এই যে এ এবং একটা সেট, বি একটা সেট থাকতে পারে। ধরেন যে এ কমা বি কমা সি, এরকম একটা সেট দিল। এই দুইটা সেটের মধ্যে কোন একটা আরেকটার কিরকম সেট হতে পারে, অথবা এই দুইটা সেটের মধ্যে কমন উপাদান কি, আনকমন উপাদান কি। তাহলে এরপরে হচ্ছে এই একটা সেট দিয়ে বা এই এ সেট দিয়ে কতগুলা উপসেট নির্ণয় করা যায়। উপসেট মানে হচ্ছে কি, যে এটাকে কতগুলা সেটে রূপান্তর করা যায়। ঠিক আছে, কতগুলো ছোট ছোট সেটে রূপান্তর করা যায়। তাহলে এগুলা থেকেই হচ্ছে মূলত আপনার কি আসবে? প্রশ্ন আসবে। ঠিক আছে, তা এবার আসেন সেটের কিছু প্রকারভেদ আছে, আমরা সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ সেট। তা আমরা আসেন এই পর্যায়ে আলোচনা করব হচ্ছে ক্লাসিফিকেশন নিয়ে। সেটের ক্লাসিফিকেশন, সেটের প্রকারভেদ, সেটের প্রকারভেদ। তার মানে হচ্ছে সেটের যেই প্রকারভেদ গুলো আছে বা সেটের যেই কত প্রকার সেট আছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে সেটের 1 নম্বর প্রকারভেদ হলো, সেটের 1 নম্বর প্রকারভেদ হলো সসীম সেট। সসীম
সেট, অর্থাৎ এটা দ্বারা কি বোঝাবে? সসীম সেট হলো যে সেটের উপাদানগুলো লিমিটেড থাকবে, যে সেটের উপাদানগুলো কি থাকবে? লিমিটেড থাকবে। ধরেন আপনার সেটের উপাদান 5টা, ধরেন এই একটা সেট, এই সেটের উপাদান হলো কয়টা? ধরেন যে 1 2 3 4 5, এই 5টা হচ্ছে সেটের উপাদান, এই 5টা হলো কি? সেটের উপাদান। ক্লিয়ার? এই 5টা হলো সেটের উপাদান, এটাকে বলা হয় সসীম, মানে সীমাবদ্ধ। সসীম শব্দের অর্থ হচ্ছে সীমাবদ্ধ বা সীমিত। সসীম শব্দের অর্থ হচ্ছে কি? সীমাবদ্ধ, সীমাবদ্ধ অথবা সীমিত। ক্লিয়ার? এবার আসেন 2 নাম্বার, অসীম সেট। অসীম সেট, তাহলে অসীম সেটটা কি? 2 নাম্বার হচ্ছে অসীম সেট। তাহলে অসীম সেটটা কি? অসীম সেট হলো যে সেটের উপাদান কোনো কি নাই, কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। যেমন ধরেন যে এইভাবে 1 2 3 4 5 এরকম করে এটা এভাবে চলতেই আছে, এটার কোনো শেষ নাই। তাহলে এরকম সেটকে বলা হয় কি? অসীম সেট। এরকম সেটকে বলা হয় অসীম সেট। মনে থাকবে? এরপরে মোস্ট ইম্পর্টেন্টলি ফাঁকা সেট। এটা আমরা অনেকেই ভুল করি ফাঁকা সেট লিখতে গেলে। ঠিক আছে? এই ফাঁকা সেট আমাদের অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে? এটা আমরা একটু ভালো করে জেনে নিব। ফাঁকা সেট হচ্ছে আমাদের অনেক বেশি কাজে লাগবে এবং ক নাম্বারের প্রশ্নের মধ্যে অনেক সময়ে এই প্রশ্নগুলো এসে থাকে যে কোন সেট কাকে বলে, কোন সেট কিভাবে গঠিত হয়। ঠিক আছে? তো ফাঁকা সেটটা হচ্ছে আমাদের কিভাবে কাজে লাগতে পারে? ফাঁকা সেটটা কাজে লাগবে হচ্ছে এরকম, অনেক সময় আমাদের উপসেট নির্ণয় করতে হয় অথবা দুইটা সেটের মধ্যে কমন কোনগুলা এবং আনকমন কোনগুলা সেগুলা নিয়ে কাজ করতে হয়। তখন আমাদের যদি আনকমন হয়, কোনোটার মধ্যেই কোনো ধরনের এলিমেন্টের বা উপাদানের হচ্ছে কোনো মিল না থাকে, তাহলে আমরা সেটাকে ফাঁকা সেট হিসেবে ঘোষণা করি। তাহলে ফাঁকা সেট মানে হচ্ছে এই সেটের মধ্যে কোনো উপাদান নেই। ফাঁকা সেট মানে হলো এই সেটের মধ্যে কোনো উপাদান নেই। তাহলে ফাঁকা সেট লেখা হয় কিভাবে? এইভাবে লেখা যায়, অথবা ফাঁকা সেট লিখতে হবে এরকম একটা গোল দাগ দিয়ে তারপরে মাঝখান দিয়ে কেটে দিতে হবে। তাহলে এই দুই পদ্ধতিতে আমরা কি করতে পারি? ফাঁকা সেট লিখতে পারি। ঠিক আছে? অর্থাৎ এটাকে বলা হয় বয়েড সেট অথবা নাল সেট। ঠিক আছে? এটাকে ইংরেজিতে আবার কি বলা হয়? বয়েড সেট অথবা নাল সেট। ক্লিয়ার? তাহলে ফাঁকা সেট লেখার সময় আমরা আর কখনোই এই ভুলটা করব না যে অনেক সময় আমরা লিখি শূন্য লেখা মাঝখানে, তারপরে হচ্ছে কি করি আবার ফাঁকা সেট, এরকম মাঝখানে একটা ফাঁকা সেট দিয়ে তারপরে দুই দিকে আমরা কি দেই? দুইটা বন্ধনী দেই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই। তাহলে এটা কোনোভাবেই কি হবে না? ফাঁকা সেট হবে না। হয় আপনাকে এইভাবে ব্যবহার করতে হবে, না হলে এটা ব্যবহার করতে হবে। এই দুইটার একটা ব্যবহার করা যাবে, কিন্তু দুইটা একসাথে ব্যবহার করা যাবে না। ফাঁকা সেট ব্যবহার করার ক্ষেত্রে আমরা খুব সাবধানে থাকবো, কারণ সারা অঙ্ক ঠিক করে এসে যদি আপনি এই ফাঁকা সেটের এটা লিখতে ভুল করেন, তাহলে শেষ। আপনার হচ্ছে মানে আর ওইটা লেখার বা ওইটা ঠিক হবে না। ঠিক আছে? এরপরে আসেন সমতুল্য সেট। 4 নাম্বার হলো হচ্ছে সমতুল্য সেট। এখন সমতুল্য সেটটা কি? সমতুল্য সেট হচ্ছে ধরেন যে এ একটা সেট 1 2 3, আবার হচ্ছে বি একটা সেট, সেটা হচ্ছে এ বি সি। এখন দেখেন এ দ্বারাও কি বোঝায়? একটা ক্রমিক নম্বর বোঝায় যেখান থেকে শুরু হয় 1 2 3, এবং এ থেকেও একটা ক্রমিক সংখ্যাই কিন্তু বোঝায়। আমরা অনেক সময় কোনো কিছু লেখার সময় এ বি সি দিয়েও লিখি, আবার কোনো কিছু লেখার সময় 1 2 দিয়েও লিখি। তাহলে এই যে সিরিয়াল অনুযায়ী বা উপাদান অনুযায়ী, কাজ অনুযায়ী
এই দুইটা সেট একটা আরেকটার সমান বা সমতুল্য, একটা আরেকটার সমান বা সমতুল্য, এজন্য এটাকে বলা হয় সমতুল্য সেট। ঠিক আছে, এজন্য এটাকে বলা হবে কি সমতুল্য সেট। তাহলে সমতুল্য সেটটা কি, যে একটা সেটের সাথে আরেকটা সেটের উপাদানের যদি কি থাকে, ক্রমিক সংখ্যাগতভাবে মিল থাকে, তাহলে সেটাকে বলা হবে সমতুল্য সেট। সেটাকে বলা হবে কি সমতুল্য সেট। এরপরে আসেন উপসেট। উপসেট, উপসেট মানে হচ্ছে, ধরেন এ একটা সেট যেখানে উপাদান আছে 1 2 3 4 5, এটা হচ্ছে এ সেট। আরেকটা হলো বি সেট, ধরেন যে 1 2 3 অথবা 4 এই পর্যন্ত নিলাম। তাহলে দেখেন তো এখানে দুইটা সেটের মধ্যে, এ সেটে এবং বি সেটের মধ্যে সম্পর্কটা কি আছে। আমরা দেখতে পাই যে এ সেটের মধ্যে যেই উপাদানগুলো আছে, যেমন 1 2 3 4 5, আর বি সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে 1 2 3 4। তাহলে এ সেট এটার যে উপাদান, এই চারটা উপাদানের সাথে বি সেটের চারটা উপাদান মিলে যাচ্ছে, অর্থাৎ বি সেটের উপাদানগুলো এ সেটের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ তাই এটাকে বলা হবে কি উপসেট। তাহলে এখানে বোঝার বিষয়টা কি, যে যদি কোনো সেটের উপাদান, যদি কোনো সেটের উপাদান আরেক সেটের সাথে মিলে যায়, আরেক সেটের সাথে কি হয়ে যায়, মিলে যায়, তাহলে ওই সেটটাই হচ্ছে আরেকটা সেটের উপসেট। তার মানে হচ্ছে এখানে বি সেট হচ্ছে এ সেটের উপসেট, বি সেট হচ্ছে কি এ সেটের উপসেট, অর্থাৎ এর উপাদান এবং বি এর উপাদানের মধ্যে মিল রয়েছে, এর উপাদান এবং বি এর উপাদানের মধ্যে মিল রয়েছে। এইবার আসেন আরেকটা আছে, সেটা হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট, এটাও একদম সহজ। দেখেন এখানে প্রকৃত উপসেট মানে হচ্ছে, যদি এ উপসেট এর সেট এবং বি সেটের, যেমন দেখেন এখানে আমি বলছিলাম যে চারটা উপাদান মিলতেছে, কিন্তু একটা উপাদান কিন্তু মিলতেছে না, একটা উপাদান কি করতেছে না, মিলতেছে না। তাহলে এই একটা উপাদান যদি না মিলে, কমপক্ষে একটি উপাদান যদি না মিলে, তাহলে সেটা হবে প্রকৃত উপসেট। যদি এ সেটের সাথে বি সেটের একটি উপাদান, কমপক্ষে কয়টি উপাদান, অন্তত একটি উপাদান না মিল থাকে, তাহলে সেটা হবে প্রকৃত উপসেট। তাহলে উপসেট মানে হচ্ছে যে এটার থেকে একটা অংশ বের হয়ে আসলেই সেটা উপসেট, আর যদি একটা উপাদান অনুপস্থিত থাকে তাহলে সেটাকে বলা হবে প্রকৃত উপসেট, সেটাকে বলা হবে প্রকৃত উপসেট। আশা করি ক্লিয়ার। যদি কেউ বুঝতে না পারেন দয়া করে কমেন্টে জানাবেন, ঠিক আছে? যদি কেউ কোনো দিক থেকে বুঝতে না পারেন দয়া করে কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি কমেন্টে অ্যান্সার করে দিব, বা ওই প্রশ্নটা নিয়ে আমি আপনাদের সাথে আবার আলোচনা করব, কোনো সমস্যা নেই। আমার আপনাদের বুঝাইতে কোনো সমস্যা নেই, আপনারা যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আমি বুঝাবো, ঠিক আছে? আপনাদের যতক্ষণ পর্যন্ত আপনারা না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আমি বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? এরপরেও যদি আপনারা না বুঝে থাকেন তাহলে দরকার লাগলে আমি আরো একদিন পড়াশোনা করে এসে আপনাদের বুঝাবো, কিন্তু আপনাদের বুঝতে হবে। কারণ ভাই আমি যখন অনার্সে পড়া শুরু করেছিলাম তখন আর্টস থেকে আসছিলাম, এই ম্যাথ নিয়ে আমি যে কি কষ্ট করেছি ভাই, আপনাদের কষ্টটা আমি বুঝি আসলে। কারণ ম্যাথ নিয়ে অনেক কষ্ট করতে হয়, ম্যাথের অন্যান্য সাবজেক্ট তাও পারা যায়, কিন্তু ম্যাথ নিয়ে অনেক কষ্টে ভোগান্তিতে পড়তে হয়, ঠিক আছে? এছাড়া আমাদের একটা বেস্টিক কোর্স আছে, বেস্টিক প্লাস সামষ্টিক, সামষ্টিক এই কোর্সটা রানিং আছে, ঠিক আছে? অলরেডি ক্লাসগুলো হচ্ছে, আপনারা ডেমো ক্লাস হিসেবে আমার পেজে গিয়ে হচ্ছে বেস্টিক ক্লাস 3টা ক্লাস দেওয়া আছে, 3টা ক্লাস একটু দেখতে পারেন, ঠিক আছে? তো দেখে যদি ভালো মনে হয় বা আপনারা বুঝতে পারেন মনে হয়, তাহলে হচ্ছে আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন। যদি এক সাবজেক্টে এনরোল করেন তাহলে হচ্ছে 1000 টাকা, আর যদি 2 সাবজেক্টে একসাথে এনরোল করেন তাহলে তাদের জন্য একটা বিশেষ ছাড় আছে, তাদের জন্য হচ্ছে 2 সাবজেক্ট 1500 টাকা, ঠিক আছে? এক সাবজেক্টে হচ্ছে আপনার 1000 টাকা, আর 2 সাবজেক্ট যদি একসাথে কেউ পারচেস করতে চান বা একসাথে কেউ এনরোল করতে চান তাহলে সেটা হবে আপনাদের 1500 টাকা। তো
আর দেরি নয়, এবার হচ্ছে পড়াশোনা করার জন্য আপনাদের একাগ্রচিত্ত হতে হবে, ঠিক আছে? তো প্রকৃত উপসেট বোঝা গেল। তো এবার আসেন আমরা পরবর্তী সেটে চলে যাই, ঠিক আছে? পরবর্তী সেটে চলে যাই। তো পরবর্তী সেটটা হচ্ছে সাবসেট। সাবসেট অথবা এটাকেও উপসেট বলে, ঠিক আছে? সাবসেট। ওকে, আবার যদি অপ্রকৃত উপসেট বলে, ঠিক আছে? অপ্রকৃত উপসেট, সাবসেট না, সরি, উপসেট আর সাবসেট একই জিনিস। তাহলে অপ্রকৃত উপসেট, অপ্রকৃত উপসেট। তাহলে অপ্রকৃত উপসেটটা কি? অপ্রকৃত উপসেট হচ্ছে যে একেবারে যদি সমান সংখ্যক উপাদান নিয়ে কোনো সেট গঠিত হয়, যেমন ধরেন এ একটা সেট 1 2 3 4 4 এ চারটা উপাদান নিয়ে গঠিত, এবং বি একটা সেট, এটারও 1 2 3 4 এই চারটা উপসেট, চারটা উপাদান নিয়েই গঠিত। তাহলে এই দুইটা সেট একটা আরেকটা কি হয়ে গেল? সমান সমান হয়ে গেছে। তাহলে এই সমান সমান সেটকে বলা হয় অপ্রকৃত উপসেট। সমান সমান সেটকে বলা হয় অপ্রকৃত উপসেট। এরপরে আসেন শক্তি সেট। শক্তি সেট অথবা পাওয়ার সেট। পাওয়ার সেট এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটার থেকে ম্যাথ আসে, ঠিক আছে? এটার থেকে ছোট ছোট ম্যাথ আসে। তাহলে পাওয়ার সেট মানে হচ্ছে যে একটা সেট থেকে কতগুলো উপসেট বানানো যায় বা সাবসেট বানানো যায়। একটা সেট থেকে কতগুলো উপসেট বানানো যায়। ধরেন যে এ একটা সেট, এই সেটের মধ্যে 1 2 3 এই তিনটা উপাদান নিয়ে এই সেট গঠিত। তাহলে এই তিনটা উপাদান দিয়ে এখন কতগুলো সাবসেট বানানো যাবে, কতগুলো সাবসেট বানানো যাবে, এটাকে বলা হয় উপসেট। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় যে উপসেট। যেমন হচ্ছে আমি আপনাকে যদি বলি, যেমন এ সেটের উপাদান দিয়ে আমি যদি প্রথমে একটা সেট বানাই, ধরেন যে এ সেটের উপাদান দিয়ে প্রথমে বানানো যায় 1 2 দিয়ে একটা একটা উপসেট বানানো যায়। আবার কি বানানো যায়? 1 3 এটা দিয়ে বানানো যায়। আচ্ছা, এখান থেকে আমি উপরের দিকে করতেছি, ঠিক আছে? এখানে করতেছি, ধরেন 1 3। এবার হচ্ছে আমি আবার আরেকটা সেট বানাইতে পারি, সেটা হচ্ছে 2 3, ঠিক আছে? আবার বানাইতে পারি হচ্ছে 2 1, আবার বানাইতে পারি 3 2। তো এরকম করে আমি কি করতে পারি? প্রত্যেকটা উপাদান নিয়ে আমি সেট বানাইতে পারি। প্রত্যেকটা উপাদান নিয়ে আমি কি বানাইতে পারি? সেট বানাইতে পারি। তো এই পাওয়ার সেট নির্ণয় করার জন্য আপনার একটা সূত্র আছে। পাওয়ার সেট নির্ণয় করার সূত্রটা হচ্ছে, সূত্র কয়টা সেট হতে পারে সেটা সূত্রটা হচ্ছে এরকম, 2 টু পাওয়ার n। পাওয়ার সেট নির্ণয়ের সূত্র কি? 2 পাওয়ার n। তাহলে পাওয়ার সেট পি এ ইকুয়াল টু হলো 2 আর n মানে হচ্ছে উপাদান, এলিমেন্ট। তাহলে এখানে এলিমেন্ট কয়টা? 3টা। তাহলে n এর পরিমাণটা লিখে দিলাম। তাহলে 2 এর উপরে যদি আমরা কি করি? 3 পাওয়ার করি। 2 এর উপরে যদি আমরা 3 পাওয়ার করি, তাহলে 3 পাওয়ার করলে এখানে কত হবে? 2 এর উপরে যদি আমরা 3 পাওয়ার করি তাহলে কত হবে? তাহলে হবে হচ্ছে 8। অর্থাৎ এই শক্তি সেটের উপাদান বা পাওয়ার সেট হচ্ছে কয়টা? 8টা। পাওয়ার সেট হলো কয়টা? 8টা। তো আশা করি বুঝতে পেরেছেন পাওয়ার সেট সম্পর্কে। আর পাওয়ার সেট থেকে আমরা আরো অঙ্ক করব, যখন হচ্ছে পুরোপুরি অঙ্কতে চলে যাব তখন হচ্ছে আমরা পাওয়ার সেট গুলো করে নিব, ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে পূরক সেট।
পূরক সেট, অর্থাৎ এটাকে ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্ট সেট। পূরক সেট অথবা কমপ্লিমেন্ট সেট, এটাকে ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্ট সেট। ঠিক আছে, কমপ্লিমেন্ট সেট, পূরক সেট অথবা কমপ্লিমেন্ট সেট। এই পূরক সেট মানে হচ্ছে এটাকে প্রকাশ করার সিস্টেম হলো এরকম, এই যে এই প্রাইমটা দেওয়া, এই প্রাইম মানে হচ্ছে এটা সবার থেকে আলাদা। প্রাইম মানে হচ্ছে কি, এটা সবার থেকে আলাদা, বা এটা থেকে এটাকে কি করতে হবে, সার্বিক সেট। আমরা আরেকটু জেনে নেই সার্বিক সেট মানে কি। সার্বিক সেট, সার্বিক সেট মানে হচ্ছে যেটার মধ্যে একেবারে সকল উপাদানগুলো থাকবে। সার্বিক সেট মানে কি, যেটার মধ্যে সকল উপাদানগুলো থাকবে। যেমন হচ্ছে আপনি ধরেন যে 5টা সেট লিখলেন, 5টা সেটের একটা মধ্যে সকল উপাদান চলে আসলো, যেমন 1 2 3 4 5 6 7, এই 7টা উপাদান নিয়ে একটা সার্বিক সেট গঠিত হলো। আর সার্বিক সেট প্রকাশ করা হয় ইউ দিয়ে, ইউনিভার্সাল সেট। সার্বিক সেটকে বলা হয় ইউনিভার্সাল সেট। তাহলে একটা সার্বিক সেট গঠিত হলো 7টা উপাদান নিয়ে। এখন এই 7টা উপাদানের মধ্যে বলা হলো এ প্রাইম, অথবা এ সেট দেওয়া আছে এ ইকুয়াল টু 1 2 3, এ সেট দেওয়া আছে কত 1 2 3, 3টা এলিমেন্ট। তাহলে এখানে এই পূরক সেট মানে কি, পূরক সেট মানে হচ্ছে এই যে সার্বিক সেট থেকে এর যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো বাদ দিয়ে দেওয়া। সার্বিক সেট থেকে এর যে উপাদানগুলো আছে উপাদানগুলো বাদ দিয়ে দেওয়া, অর্থাৎ এই উপাদান ব্যতীত সার্বিক সেটের যে উপাদানগুলো থাকবে সেটা কি বলা হবে, পূরক সেট। অর্থাৎ এর পূরক সেট হচ্ছে কি, সার্বিক সেট থেকে এর উপাদানগুলোকে বাদ দিয়ে দেওয়া। তাহলে বাদ দেওয়ার সিস্টেমটা কি, আমরা এটা যোগ বিয়োগের মধ্যে গেলে, সেটের বিয়োগের মধ্যে গেলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। বাট এখন বুঝে নেন যে এখানে যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্ট গুলোর সাথে এই যে সার্বিক সেটের যে এলিমেন্ট আছে এই এলিমেন্ট যতগুলোর সাথে মিল আছে এই মিলগুলা বাদ হয়ে যাবে, মিলগুলো বাদ হয়ে যাবে। তাহলে 1 2 3 বাদ, এখানে 1 2 3 বাদ, তাহলে রয়ে গেল কি 4 5 6 7। তাহলে এখানে এটাকে বলা হয় পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট, পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। আর যেখানে আমরা এই চিহ্নটা দেখব সেখানে আমরা এটাকে কমপ্লিমেন্ট হিসেবে আখ্যা দিব। ঠিক আছে, যেখানে আমরা এই চিহ্নটা দেখব সেখানে হচ্ছে আমরা কমপ্লিমেন্ট হিসেবে আখ্যা দিব এটাকে, যে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এরপরে আসেন গুরুত্বপূর্ণ সেটের মধ্যে আরেকটা সেট হচ্ছে সংযোগ সেট। সংযোগ সেট, তাহলে সংযোগ সেটটা কি, সংযোগ সেট হলো একটার সাথে আরেকটা কানেক্ট করা। সংযোগ মানে আমরা জানি কি, কানেক্ট করা। আর এটাকে ইংরেজিতে বলা হয় ইউনিয়ন সেট, এটাকে ইংরেজিতে বলা হয় কি, ইউনিয়ন সেট, এটাকে ইংরেজিতে বলা হয় ইউনিয়ন সেট। তাহলে ইউনিয়ন সেটটা কিভাবে লেখা যায়, এ ইউনিয়ন বি, এটাকে বলা হয় সংযোগ সেট, এটাকে বলা হয় কি, সংযোগ সেট। আবার আরেকটাকে বলা হয় বিচ্ছেদ সেট বা অন্তর সেট, আরেকটাকে কি বলা যাবে, বিচ্ছেদ সেট। সংযোগ সেট আরেকটাকে বলা যায় বিচ্ছেদ সেট বা হচ্ছে অন্তর সেট। আর অন্তর সেট বিষয়টা কি, অন্তর সেট বিষয়টা হচ্ছে বিয়োগ করা। ঠিক আছে, যেমন হচ্ছে এ একটা সেট 1 2 3 4, আর বি একটা সেট সেটা হলো 2 আর 4, এই দুইটা এলিমেন্ট নিয়ে গঠিত। তাহলে এটাকে অন্তর বা পার্থক্য করাকে কি বলা হয়, সাবস্ট্রাক্ট করতে হলে কি করতে হবে, যে এ মাইনাস বি, সাবস্ট্রাক্ট বি, তাহলে ইকুয়াল টু কি হয়ে যাবে, এখানে আমি বলেছি বিয়োগ করার নিয়ম হচ্ছে যে যে এলিমেন্ট গুলা মিলে যাবে ওইগুলা বাদ দিয়ে দিতে হবে, ওইগুলা কি দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে 2 মিলতেছে, এখানে 4 মিলতেছে, বাদ। তাহলে 1 আর 3 হচ্ছে এটার অ্যান্সার। তাহলে এটা হচ্ছে সাবস্ট্রাক্ট সেট। তাহলে আজকে এখানে আমরা যতগুলো সেটের প্রকারভেদ ছিল সেই সবগুলো সেট নিয়ে আলোচনা করলাম। তাহলে এবার আমরা একটু
একটা দুইটা ম্যাথ করি তাহলে হচ্ছে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে? যেমন আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করি যে পরীক্ষার প্রশ্নগুলা কিরকম হতে পারে, ঠিক আছে? সেট থেকে মূলত প্রশ্ন হয় এরকম। প্রথমে আসতে পারে পাওয়ার সেট, পাওয়ার সেট নির্ণয় করো, অথবা আসতে পারে যে এ ইউনিয়ন বি এটা নির্ণয় করো, অথবা আসতে পারে এ এ তারপরে আসতে পারে হচ্ছে আপনার এ এ মাইনাস বি, তারপরে আসতে পারে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তারপরে আসতে পারে হচ্ছে আপনার, তাহলে কি কি হলো যে এ ইউনিয়ন বি এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন মানে হচ্ছে আলাদা মানে আনকমন, আর এ মাইনাস বি সাবস্ট্রেক্ট এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। তাহলে এরকম করে আপনার হচ্ছে কি আসতে পারে, এই সাধারণ সেট থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সাধারণ সেট থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে এগুলো আমরা অবশ্যই কি রাখবো, মনে রাখবো, ঠিক আছে? তো এরপরে আসেন আরো প্রশ্ন আসতে পারে। এরপরে আছে আরেকটা ভ্যান চিত্র। এবার এবার ভ্যান চিত্র বিষয়টা মানে কি? ভ্যান চিত্র বিষয়টা মানে হচ্ছে যে আপনার একটা চিত্র আঁকতে হবে, চিত্রের মধ্যে কমন এলিমেন্ট এবং আনকমন এলিমেন্ট গুলোকে দেখাইতে হবে। ধরেন যে এটা হচ্ছে একটা পুরোপুরি সেট, এই সেটের মধ্যে ইউনিভার্সাল সেট, এটা পুরোটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট। এই সেটের মধ্যে দুইটা উপাদান দুইটা সেট আছে, যেমন এ সেট 1 2 3, আর বি সেট হলো ধরেন যে 2 4 5, ঠিক আছে? বি সেট হচ্ছে 2 4 5। তো এখানে দুইটা সেট, এই দুইটা সেটকে আপনি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। যেমন ধরেন যে এখানে একটা সেট, এই সেট এটাকে প্রকাশ করতে হবে, ধরেন যে আপনি ইউনিয়ন করলেন বা হচ্ছে এটাকে সংযোগ করলেন, তাহলে দুইটাকে সংযোগ করলে কি কি পাওয়া যায়? সংযোগ করলে পাওয়া যায় হচ্ছে এ 1 2 3 4 5, সংযোগ করলে সবগুলো চলে আসে, তাহলে এটা হয়ে যায় ইউনিয়ন। তাহলে এ এর সাথে বি এর সংযোগ করতে হবে, এ এর সাথে কি করতে হবে, বি এর সংযোগ করতে হবে। আবার এটা এ সেট এবং এটা বি সেট, তাহলে দুইটাকে সংযোগ করলে এটা সার্বিক সেট হয়ে যাবে, পুরোপুরি সেট হয়ে যাবে, ঠিক আছে? আবার এরকম প্রশ্ন আসতে পারে এ ইন্টারসেকশন বি, তাহলে এই ইন্টারসেকশন বি হলে এখানে কি কি থাকতে পারে, কোন এলিমেন্টটা কমন আছে? মানে ইন্টারসেকশন মানে হচ্ছে যেটার মধ্যে কমন থাকবে, এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, তাহলে আছে কি 2। এটাকেও ভ্যানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যাবে। তাহলে আপনাকে কাজটা হচ্ছে এখানে যে দুইটা হোক তিনটা হোক সেট দেওয়া থাকবে, তাহলে এখন কমন কমন জিনিসটা কি একটার মধ্যে আরেকটা থাকবে, তাহলে এখানে দুইটার মধ্যে কমন এলিমেন্ট হচ্ছে 2, দুইটার মধ্যে কমন এলিমেন্ট হচ্ছে 2। তাহলে এরকম ভ্যানচিত্রের প্রশ্ন আসবে, ঠিক আছে? যখন গ্রাফ আকারে আপনাকে এটাকে প্রকাশ করতে হবে তখন এটাকে বলা হবে ভ্যানচিত্র, তখন এটাকে বলা হবে কি, ভ্যানচিত্র। এছাড়াও আপনাদের আরো অনেকভাবে প্রশ্ন আসতে পারে। এটার মধ্যে একটা উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে যে এরকম প্রশ্ন থাকবে যে ধরেন যে একটা ক্লাসে 50 জন ছাত্রছাত্রী আছে, 50 জন কি আছে, ছাত্রছাত্রী আছে। এর মধ্যে 20 জন কি করছে, 20 জন অর্থনীতি অর্থনীতি নিয়েছে, অর্থনীতি পড়ে। আবার ধরেন যে 20 জন পরিসংখ্যান পড়ে, পরিসংখ্যান পড়ে। আবার ধরেন যে 30 জন দুইটাই পড়ে,
ঠিক আছে? তাহলে এখন এরকম সমস্যাগুলোকে বলা হয় সেটের পাটিগণিত সমস্যা। সেটের পাটিগণিত সমস্যা। এই পাটিগণিত সমস্যা থেকেও প্রশ্ন আসতে পারে। তাহলে আপনাদের এই সেট থেকে এই 3 ধরনের ম্যাথ আপনাদের করতে হবে। একটা হলো কি, সেট থেকে সেটের যে জেনারেল থিওরি আছে সেই থিওরি থেকে, তারপরে হচ্ছে আপনার ভ্যান চিত্র, তারপরে হচ্ছে পাটিগণিত সমস্যা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, যেখান থেকে একেবারে প্রতি বছর হুবহুব কোশ্চেন আসে, সেটা হচ্ছে সেটের বিভিন্ন তত্ত্ব প্রমাণ। তত্ত্ব প্রমাণ, ঠিক আছে? এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডি মর্গানস ল, ডি মর্গান বিধি, ঠিক আছে? এরপরে হচ্ছে সংযোগ বিধি, এরপরে হচ্ছে বিচ্ছেদ অথবা বিনিময় সমীকরণ, বিনিময় বিধি। এই বিধিগুলো হচ্ছে আপনাদের হুবহুব প্রমাণ করা শিখতে হবে, ঠিক আছে? হুবহুব প্রমাণ করা শিখতে হবে। তাহলে এইখান থেকে আপনার সেট বিষয় থেকে মূলত মোটামুটি আমরা যদি আশা করতে পারি, আমরা যদি এটার আশা করি, তাহলে আমরা বিগত সালগুলোতে দেখছি যে মিনিমাম 15 থেকে 20 মার্ক কমন পড়ে। 15 থেকে 20 মার্ক। তো সুতরাং এই চ্যাপ্টারটা মোটেও অবহেলা করা যাবে না। এই চ্যাপ্টার থেকে মাস্ট বি কোশ্চেন আসবে। এই চ্যাপ্টারের থেকে কোশ্চেন আসবেই। তো সুতরাং এটা ক বিভাগেও আসে, খ বিভাগেও আসে, আবার গ বিভাগেও আসে। তাহলে প্রত্যেকটা বিভাগে যেহেতু এই প্রশ্নগুলো আসে, আমি বারবার বলি যে পরীক্ষায় ভালো করার একটা মূলই হচ্ছে যে আমি এমন একটা চ্যাপ্টার পড়বো, এমন চ্যাপ্টারগুলো আগে পড়বো যে চ্যাপ্টারগুলো থেকে অবশ্যই কোশ্চেন আসবে, যে চ্যাপ্টারগুলো থেকে অবশ্যই 3টা বিভাগে কোশ্চেন আসে। তাহলে আমি মানে আলাদা আলাদা করে কোশ্চেন না পড়ে একটা চ্যাপ্টার পড়লে আমি 3 বিভাগের প্রশ্নের অ্যান্সার আমি একসাথে করে ফেলতে পারি। তাহলে এই জন্য আমি বলি যে এই চ্যাপ্টারটা অবশ্যই আপনারা করবেন এবং খুব মনোযোগ সহকারে করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে কোথা থেকে শুরু করব? পরবর্তী ক্লাসে শুরু করব হচ্ছে এই যে এখান থেকে, এইগুলা থেকে, সাধারণ সেট নির্ণয় থেকে আমরা পরবর্তী ক্লাসগুলো শুরু করব। তা আগামী ক্লাসে আমরা চেষ্টা করব সেটের যে সাধারণ নিয়মগুলো আছে, যেমন হচ্ছে পাওয়ার সেট নির্ণয়, সংযোগ, সাবট্রাক্ট, এরপর হচ্ছে ইন্টারসেকশন, ইউনিয়ন, ইন্টারসেকশন, সাবট্রাক্ট, কমপ্লিমেন্ট, ঠিক আছে? এগুলো নিয়ে আলোচনা করা শেষ করতে এরপরে হচ্ছে আমরা আরো কিছু বিধি আছে, আমরা যে ডি মর্গানস ল বা বিভিন্ন বিধির কথা বলতেছি, সেই বিধিগুলো নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে। আর যারা যারা কোর্সে এনরোল করতে চান তারা দয়া করে পেজে মেসেজ করবেন, অথবা আমার এই নাম্বারটাতে 01600240033 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। তাহলে আমাদের কর্তৃপক্ষ আপনাদের সাথে যোগাযোগ করে আমাদের সিক্রেট গ্রুপে